স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন অন্যপক্ষ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। এই অনুষ্ঠানে আমরা মূলত নারীর বিভিন্ন প্রতিবন্ধকতা, নারীর এগিয়ে যাওয়া, নারীর সাফল্য, ব্যর্থতা এসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি। নারীবাদ এই মুহূর্তে সারা বিশ্বে এবং বাংলাদেশে ঠিক কী চেহারায় আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি। আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি নারী বান্ধব নগর। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, তবে শুধু আমরাই বলবো না, বলবেন আপনারাও। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর নাসিম বানু, অধ্যাপক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, এবং মাসুদা খাতুন শেফালি, নির্বাহী পরিচালক, নারী উদ্যোগ কেন্দ্র। আপনাদেরকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা যে বিষয়টি আজকে ঠিক করেছি নারী বান্ধব নগর, আমি প্রথমে আপনার কাছে আসবো মাসুদা খাতুন শেফালি। আপনি যদি শুরুতে বলেন যে আমরা সাধারণত আমাদের নারী বান্ধব নগর বলতে আসলে আমরা কিছু বুঝি না। নারী বান্ধব নগর বলে কি আসলেই কিছু আছে? আমাদের মেয়র ইলেকশন হয়, শহরে অভিভাবক আসেন, নগরে অভিভাবক আসেন, কিন্তু নারীদের জন্য শহরটা যেমন থাকার কথা তেমনই কিন্তু থাকে। সেই আমরা জানি যে বাথরুমের সমস্যা, টয়লেটের সমস্যা, তারপরে ট্রান্সপোর্টের সমস্যা, সব ধরনের সমস্যা যেভাবে যে অবস্থায় থাকে নারীদের সেই সমস্যাগুলো সেখানেই থেকে যায়। কিন্তু অনেক বড় বড় কথা বলে বা অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আমাদের মেয়ররা সাধারণত আসেন তাদের ক্ষমতায় বা তাদের চেয়ারে। আপনি আমাকে বলবেন প্রথমে এই যে নারী বান্ধব নগর আমরা যেটিকে যেই বিষয়টি বাছলাম, এই বিষয়টি নিয়ে যদি আগে একটু বলেন, আসলে কি নারী বান্ধব নগর বলে কিছু আছে? নারী বান্ধব নগর, এই যে আমাদের কনসার্নটা রেজ হয়েছে, যে এটা আমরা যে চিন্তা করছি, এটা নিশ্চয়ই একটা অভিজ্ঞতার ভিত্তিতে হয়েছে, তাই না? তো আমাদের মানে জনপ্রতিনিধিরা যখন নির্বাচিত হন অনেক প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কিন্তু নারীর ইস্যুগুলিও এত বেশি সামনে নিয়ে আসেন না। তারা মনে করেন যে মানে একটা নগরের সাধারণ যে সমস্যাগুলি আছে, সাধারণ যে সব সুযোগ সুবিধাগুলি দিতে হবে, সেটা নারী এবং পুরুষ উভয়ই সম্মিলিতভাবে পাবে, সেটা মানে সাধারণভাবেই পাবে, এটার জন্য আলাদা কোনো কিছু দরকার নাই। কিন্তু আমাদের সমাজে নারীরা, যেহেতু আমরা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায়, নারীরা কিন্তু আমরা সবসময়ই সব কিছুতেই অগ্রাধিকার ভিত্তিতে পাই না। সেটা অনেক সময় যে সমানভাবেও যদি হয়, দেখা গেল কি অটোমেটিক্যালি মেয়েদের অংশটা মেয়েদেরটা পিছনে পড়ে যায়, বা এটা একটা ইচ্ছাকৃত না, এটা দীর্ঘদিনের একটা মানে যে আমাদের যে প্র্যাকটিসের কারণে প্র্যাকটিস কারণে হয়েছে, মানুষের ধারণা এটা। কিন্তু এর মধ্যে কিন্তু মেয়েরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যায়। যেমন নগর বান্ধবের কথাটা কেন উঠছে, যে আপনি দেখেন যে নারীরা আজকে দেখা যাচ্ছে যে বাসগুলি এত ব্যস্ত থাকে, মেয়েরা সেই বাসগুলিতে উঠতে পারে না, হ্যাঁ, এবং সেটার জন্য কন্ডাক্টররাও যাকে, তারাও যে মেয়েদের সাথে যেরকম ব্যবহার করে তা না, এবং কো প্যাসেঞ্জার যারা থাকে তাদের কাছ থেকে মেয়েরা সবসময় বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট, হ্যাঁ, ইভেন চিমটি, ধাক্কা বা চোখে মানে ইয়ে করায়, সেগুলো বিভিন্ন ধরনের পেয়ে থাকে। এটা তো অনেক কমন। যেমন আমরা 2006 সনে আমরা একটা গবেষণা করেও দেখলাম যে সেখানে 99% মেয়েরাই বলছে যে প্রতিদিনই তারা মানে আসা যাওয়ার পথে, বিশেষ করে যে স্কুলে বা মানে বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়ার পথেও কিন্তু মেয়েরা বিভিন্ন ধরনের উদ্যোক্তার শিকার হয়, এবং বাসে তারা সেটা উঠতে পারে না। তো সেই জন্য যেমন আমরা 2006 মানে গবেষণা ছিল জেন্ডার ডাইমেনশনে আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট, মানে এটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ছিল, এটা 2000 সালের একটা, 2006। তো আমরা সেই সময় এখন তো 10 বছর পার হয়ে গেছে। রিকমেন্ডেশন ছিল যে মানে সিটিং অনলি বাস চলবে, অ্যাডভান্স টিকিটিং, মানে আগে টিকিট নিয়ে উঠবে, এবং সেটা প্রিমিয়াম বাস সেই প্রতিশ্রুতি নিয়ে শুরু হয়েছিল ঢাকা শহরে, কিন্তু সেটা চলেনি পরে, কিন্তু পরে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। তবে এই যে কিউ সিস্টেম আছে, যে অ্যাডভান্স টিকিট কাউন্টারগুলি উঠিয়ে দেওয়া হয়েছে, এবং সে যদি আগে টিকিটটা হাতে নিয়ে উঠতে পারে তাহলে কিন্তু তার সুবিধা হয়। আমি আবার ফিরবো আপনার কাছে, তার আগে ডক্টর নাসিম বানু আপনার কাছেও আমি একই প্রশ্ন রাখবো, যে আপনি একটা বিশ্ববিদ্যালয়ের আছেন, আপনি যদি আমাকে একটু আপনার অভিজ্ঞতা থেকে বলেন যে আসলে কি আমরা নারী বান্ধব কোনো নগর গড়ে তুলতে পেরেছি? উনি বললেন 2006 সালের একটা স্টাডির কথা, যেখানে 99% নারী বলছে যে তাদের জন্য আসলে এই শহরটি ঠিক ততটা বান্ধব নয়। আসলে যদি আমরা নারী বান্ধব একটা শহর গড়ে ফেলতে পারতাম বাই দিস টাইম, তাহলে আমরা এই আলোচনায় আসতাম না। আমরা আলোচনার সূত্রপাতই করেছি যে আসলে আমাদের শহরগুলো এখনো সেইভাবে পরিপূর্ণভাবে নারী বান্ধব হয়ে ওঠেনি। আমি বলবো যে আমাদের সমাজ এবং রাষ্ট্রই হয়তো নারী বান্ধব নয়, কারণ আমাদের প্রধানমন্ত্রী একজন নারী, সংসদে বিরোধী দলীয় নেত্রী নারী, সংসদের বাইরে একটি শক্তিশালী রাজনৈতিক দলের নেত্রী নারী, এবং স্পিকার হচ্ছে নারী। তারপরেও কিন্তু আমাদের নারী প্রতিনিধিত্ব সংসদেই সেভাবে নয়, অর্থাৎ সরাসরি নির্বাচনে জনগণের ভোটেও নির্বাচিত হয়ে আসেন না, সিলেকশন হয়ে আসেন। বাট মেয়ররা কিন্তু সরাসরি নির্বাচিত হচ্ছেন, এবং আজকে একজন নারী প্রতিনিধি মেয়র ইলেকশনের জন্য সরাসরি নির্বাচনের জন্য দাঁড়িয়েছেন। আসলে
বাংলাদেশের শহরগুলো নারী বান্ধব নয়, এবং এই নারী বান্ধব নয় যেহেতু আমরা করার জন্য কি কি করতে পারি আমরা সেখানে চলে যেতে পারি। আসলে কিছু সাজেশন আমরা দিতে পারি। ইনফ্যাক্ট এই জিনিসগুলো আমরা জানি যে সিটি কর্পোরেশনের 14টা স্থায়ী কমিটি আছে যারা নগরীর সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করে, এবং মেয়েদের জন্য বা নারী বান্ধব শহর গড়ার জন্য যদি কিছু কাজ ওনারা ইমিডিয়েটলি করেন তাহলে কিন্তু এই 14টা স্থায়ী কমিটির মধ্যে থেকেই করতে পারবে। এই 14টা স্থায়ী কমিটি গঠন হয় 2.5 বছরের জন্য, অর্থাৎ 2 ধাপে, পরে মূল্যায়ন করা হয় এবং পরবর্তী 2.5 ধাপের জন্য 2.5 বছরের জন্য। এখন যদি ঢাকা এবং নারায়ণগঞ্জ, ঢাকার আমরা যদি এই দুটাকে মডেল হিসাবেও শুরু করি যে হ্যাঁ ঢাকার 2.5 বছর প্রায় হয়ে আসছে এবং 2.5 বছর বাকি আছে, নারায়ণগঞ্জ জাস্ট শুরু হতে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা বলবো যে অনেকগুলা কাজ করা সম্ভব। যেমন সবচেয়ে প্রথমে যদি আমরা বলি যে ভাসমান কিছু নারী আসে শহরে যারা নাকি মূলত গার্মেন্টস সেক্টরে চাকরি করে, এবং বাংলাদেশের যদি বলেন অর্থনৈতিক বিপ্লবের পিছনে কিন্তু এই নারীদের তারাই ধরে অবদান রেখেছে মূল আমি অর্থনীতিটা। বলবো যে যুগান্তকারী। বাট এই একটা গ্রুপকেও যদি আপনি ফোকাস করেন সেই ধরনের কোনো পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা কিন্তু এই সমস্ত নারীদের জন্য করা হয়নি, এবং না করা হওয়ার ফলে যে 90% পার্টিসিপেশন ছিল গার্মেন্টসের নারী শ্রমিকদের সেটা কিন্তু কমে এসছে, কারণ তারা ওইভাবে সুযোগ সুবিধা পাচ্ছে না। আপনি তাদের জন্য একটা স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে পারছেন না, একটা নিরাপদ আবাসনের জন্য ব্যবস্থা করা যায়, লো কস্ট হাউজিং করা যায় শ্রমিকদের জন্য, চাকরি তো ওনারা নিয়েই আসছেন। তারপরে যেটা করা যায় সেটা হচ্ছে যে অনেকেরই বাচ্চা থাকে, তাদের জন্য একটা যে কোনো শুধুমাত্র শ্রমিকদের জন্য না, গার্মেন্টস শ্রমিকদের জন্য, সমস্ত মেয়ে যারা নারী যারা কাজ করছে তাদের অনেকেরই ছোট বাচ্চা আছে, বেশিরভাগেরই ছোট বাচ্চা আছে, তাদের জন্য ডে কেয়ার সেন্টার করা যায়। এগুলা গার্মেন্টস যে যার অফিসেই কিন্তু ডে কেয়ার সেন্টার করা দরকার আর কি বলে মনে করি আমি, এবং সেই ডে কেয়ার সেন্টারে যাতে দিয়ে উনি বাচ্চাটা আশ্বস্ত থাকেন যে আমার বাচ্চাটাকে সত্যিকারভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বা সত্যি বা নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি সেটা হয় উনি অন্তত একটা বলবো আমি একটা পিসফুল মাইন্ডে কাজ করতে পারবে, এবং একটা মা যখন একটা পিসফুল মাইন্ডে কাজ করে সে কিন্তু রাষ্ট্রের জন্য অনেক বেশি কন্ট্রিবিউশন করতে পারে। তারপর যে কথাটা আপনারা বলেন ট্রান্সপোর্টেশন সমস্যা, অবশ্যই এটা একটা বড় সমস্যা, এবং ট্রান্সপোর্টেশন সমস্যাটা কিন্তু দুইভাবে সমাধান করা সম্ভব। এটা সম্ভব হচ্ছে যে আপনি মেয়েদের জন্যই কিছু ট্রান্সপোর্ট দিয়ে দেন, যদি অনেকের কাছে মনে হতে পারে যে সমান এখন দুজনেই সমানভাবে যাবে, তারপর সমানভাবে যাওয়ার জন্য কিছু সুবিধার প্রয়োজন হয়, কিছু বাস দিলেন আপনার। কখনো কখনো কিন্তু টেস্ট কেস হিসাবে আমরা দেখেছি যে কিছু কিছু বাস বিআরটিসি দেয়, যেমন ঢাকা চাকা করা হয়েছে। এখন নগরের মেয়র ইচ্ছা করলে কিন্তু শুধু মেয়েদের জন্য কিছু বাস দিতে পারেন, বিআরটিসি কিছু মেয়েদের জন্য বাস দিতে পারেন, এবং এটা কতগুলো জোন আছে, যেমন চাকরি সেক্রেটারিয়েট 2, অথবা আপনি বলা যায় যে যে সমস্ত জায়গায় গার্মেন্টস শ্রমিকরা আছেন কতগুলো সেক্টর ইকোনমিক জোন যেগুলো বা বাণিজ্যিক এলাকা যেগুলো সেগুলাকে টার্গেট করে কিন্তু ওনারা যেতে পারেন। আর একটা জিনিস হচ্ছে খুব প্রতিনিয়তই বাংলাদেশে যেটা ঘটছে যে নারী শ্রমিক যারা আছে, অর্থাৎ যারা আপনি মনে করেন যে একেবারে কনস্ট্রাকশন সাইডে যে মেয়েটি কাজ করে তার নিরাপত্তা নাই, তার থাকার কোনো ব্যবস্থা নেই, সবচেয়ে বড় কথা সে সঠিক মজুরি পাচ্ছে না। এই যে মজুরি পাচ্ছে না, এই মজুরিটা যে পাচ্ছে না এটাও কিন্তু ইভ্যালুয়েশন করার জন্য কোনো লোক নেই। কিন্তু যে 14টা কমিটি আছে এই 14টা কমিটির মধ্যে থেকেই কিন্তু ওনারা এই কাজগুলো করতে পারেন, কনস্ট্রাকশন করতে পারেন, পরিকল্পনা করতে পারেন সব। এবং আরেকটা জিনিস যে আমরা জানি যে এখন মা আপনি মাতৃত্বকালীন 6 মাস ছুটি পান, কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে এটা 1 থেকে 2 বছর পর্যন্ত পাওয়া যায় আর কি। যখন মা তার বাচ্চাটা একটু বড় হলে কোনোটা উইথ পে আছে কোনোটা উইদাউট পে আছে, কিন্তু যদি আমার সুযোগ থাকে, কারণ যে মা যে শিশুটিকে জন্ম দিচ্ছে এটা তো আসলে রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার। হ্যাঁ না, রাষ্ট্রীয় সিদ্ধান্তের ব্যাপার হলে আমি বলবো যে আসলে না, আপনার মেয়র চাইলে শহরে কিছু ব্যবস্থা করতে পারে, অর্থাৎ আপনি যে একজন মহিলা মা হবেন আর কি উনার নিবিড় পর্যবেক্ষণের জন্য অনেক সময় আছে একটা কাউন্সিলিং করা হয়, অনেক সময় আছে কিছু কিছু লার্নিং প্রসিডিউর আছে, এগুলা কিন্তু মেয়র করতে পারেন। মাসুদা হোসেন, আমি আপনার কাছে ফিরবো। আমি কি হ্যাঁ আপনি বলুন, তার আগে আমি আপনাকে জাস্ট আপনার কাছে জানতে চাইবো আমি যে এই যে ডে কেয়ারের কথা আসলো, ডে কেয়ার সেন্টারের কথা আসলো, বা ট্রান্সপোর্টের কথা তো আপনিও বললেন, এগুলো আসলে কিন্তু অনেকখানি নগর ভিত্তিক সমস্যা নারীদের জন্য। হ্যাঁ আমি একটু বলি, সেটা হচ্ছে যে মানে যেটা বললেন আর কি, কারণ আমরা তো ধরেন 91 থেকে গার্মেন্টস সেক্টরে কাজ করছি। আমি যখন এই 2006 যখন এই রিসার্চটা করেছিলাম সেখানে গার্মেন্টসের মেয়েদেরও কিন্তু কমিউটিং এর সময় কি সমস্যা হয় সেটা আমরা নিয়েছিলাম। সেই ভিত্তিতে কিন্তু বিআরটিসি তাকে 3টা বাস দেওয়া হলো, একদম খিলক্ষেত থেকে মহাখালী হয়ে একদম মানে ইয়ে পর্যন্ত, নিউ মার্কেট পর্যন্ত। এখনো মিরপুর থেকে 3টা
উইমেন অনলি বাস আছে এবং পিক আওয়ারে, এবং এটা বিভিন্ন সময় মহিলা বাস নামানো হয়েছে, কিন্তু দেখা গেছে যে এটা মানে রেভিনিউ জেনারেশনের দিক থেকে লস হয়, কারণ মেয়েরা যাওয়ার সময় সবাই একসাথে যায় কিন্তু ফেরার সময় কিন্তু সব মেয়েরা একসাথে আসে না। সেই জন্য আমরা বললাম যে ঠিক আছে পিক আওয়ারে ওয়ান ওয়ে আপনারা দেন। সেই বাসটা কিন্তু মিরপুর থেকে এখনো 7টা 8টা 9টা এই 3টা টাইমে কিন্তু এখনো 3টা বাস যাচ্ছে, কিন্তু এটা তো খুবই স্বল্প, মানে আর এটা শুধুমাত্র আসলে হচ্ছে কি যে আমার মনে হয় যে মানে আমাদের যে মেয়র তারা সমন্বয় করতে পারে, তার কনস্টিটিউয়েন্সিতে যেগুলি ফ্যাক্টরি আছে, কারখানা আছে, মিল আছে বা বাস পরিচালনা করে, তাদের সাথে তারা একটা নীতিগতভাবে একটা সিদ্ধান্ত নিতে পারে যে তাদেরকে এই জিনিসগুলো এনফোর্স করতে হবে, তাই না? তাহলে সেটা করবে। যেমন গার্মেন্টসের জন্য আপনারা জানেন যে আমি পোশাক শিল্পের নারী শ্রমিকদের আবাসন নিয়ে কাজ করছি 91 থেকে। আমাদের প্রায় 7টা হোস্টেল ছিল, কিন্তু আমার গবেষণা করে সেটা কিন্তু আমি মানে লেবার মিনিস্ট্রি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, এবং যে মেয়েদের ডরমিটরি ব্যবস্থা করা, সেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যখন পূর্বে ক্ষমতায় ছিলেন একটা আলাদা গৃহায়ণ তহবিল একটা ফান্ডও করেছেন, এবং উনি সেই ফান্ডের মাধ্যমে বর্তমানে আশুলিয়াতে প্রথম মেয়েদের ডরমিটরি, গার্মেন্টসের মেয়েদের ডরমিটরি হয়েছে, এবং একটা ইয়েতে হয়েছে ঢাকা মালিবাগেও আর একটা হোস্টেল হয়েছে, এবং চিটাঙ্গে আপনার যে সিডিএ তাদেরও কিন্তু ওই ফান্ড থেকে সিডিও কিন্তু গার্মেন্টসের মেয়েদের জন্য ডরমিটরি করেছে। কিন্তু হ্যাঁ, কিন্তু না, এটা মেইন স্ট্রিম। এখন যেটা গভর্নমেন্টের পক্ষ থেকে গভর্নমেন্টের ফান্ড দিয়ে যেটা হচ্ছে, যেমন আমরা করছি ভাড়া নেওয়া, কারণ এটা কিন্তু পাবলিক সেক্টরে সবসময় কিন্তু আপনাকে এটা চালাইতে হবে, দীর্ঘমেয়াদী চালাইতে হবে। তা আমরা তো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সবসময় আমরা দীর্ঘমেয়াদী চালাতে পারবো না। আর ডে কেয়ারের কথা যেটা বলছেন, এটা নির্দিষ্ট এমপ্লয়ারের দায়িত্ব হওয়া উচিত। হ্যাঁ, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে এবং সেটা প্রতিষ্ঠানে যেমন বাংলাদেশ ব্যাংকে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, এবং গার্মেন্টস সেক্টরে অলমোস্ট 80% গার্মেন্টস ফ্যাক্টরিতে এখন মানে এটা একটা মডেল যে মেডিকেল সেন্টার থাকতে হবে, তার সাথে অ্যাসোসিয়েটেড আপনার চাইল্ড কেয়ার সেন্টার থাকতে হবে। কিন্তু সেখানে অনেক সময় মারা যে কমিউট করে তারা পায়ে হেঁটে আসে, গার্মেন্টসের মেয়েরা কিন্তু 1 থেকে 3 কিলোমিটারের মধ্যে থাকে, তারা পায়ে হেঁটে আসে, কিন্তু সেখানে বাচ্চারা তারা নিয়ে আসতে বদার ফিল করে। হ্যাঁ, যেমন এটা কিন্তু প্রক্রিয়াগুলি চলছে, কিন্তু এটা যে শুধু মানে নগরের মেয়রাই করবেন তা না, এবং সেটা তার অধীনে ওই এলাকায় যতগুলি প্রতিষ্ঠান, এবং সেটা শিল্প কারখানা থেকে শুরু করে বাস মানে কারখানা থেকে শুরু করে যারা বাসের মালিক, তাদের জন্য যদি তারা এটা এনফোর্স করে তাহলে সেই জিনিসটা হয়। আর দ্বিতীয়ত আমি বলছি যে মহিলারা সংরক্ষিত আসনে মহিলা কমিশনার যারা থাকেন, হ্যাঁ, আমি ওই প্রসঙ্গে পরে আসবো, আমার হাতে আরো সময় আছে। আমি তার আগে নাসিম বানু আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাইবো। এই যে বিষয়গুলো বলা হলো, যে ট্রান্সপোর্টেশন, ডে কেয়ার ইত্যাদি ইত্যাদি, এবং এর কিছু কিছু আছে কিন্তু সরকারের দায়িত্ব, এবং কিছু কিছু সরকারের দায়িত্ব যেখানে আছে সেটি নারী নীতিতে বলেন, আইনে বলেন, সেই বিষয়গুলো কিন্তু আছে। হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে নগরের মেয়ররা যখন প্রতিশ্রুতি দেন, বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় আসেন, তার মধ্যে নারী বান্ধব যে নীতিগুলো থাকার কথা সেগুলো ঠিক কতখানি থাকে? মানে তারা কি আসলে নারীকে নিয়ে ভাবেন? এই শহরে এই শহরটা যে নারীর জন্য অনেকখানি বৈরী পুরুষের তুলনায়, হয়তো নারী পুরুষ উভয়ের জন্যই বৈরী, নানান ধরনের সমস্যা সংকট নিয়ে আমরা বাস করি, কিন্তু নারীর জন্য আরো একটু বেশি বৈরী। তো সেখানে একজন মেয়র বা অভিভাবক, নগরীর যিনি অভিভাবক হন, তিনি কি ভাবেন যে নারীদের কথা, যে আলাদা করে এই করা যায়? আমি আপনার কাছে আসবো এই প্রশ্নের উত্তর জানতে, তবে তার আগে আমার বিরতির সময় হয়ে এসেছে, আমরা বিরতি থেকে ফিরে এসে জানবো। আমরা একটা বিরতিতে যাচ্ছি, অন্য পক্ষ অনুষ্ঠানে আছি, আপনারাও দেখছেন অন্য পক্ষ, ফিরে এসে কথা বলছি, সঙ্গেই থাকুন। অন্য পক্ষ অনুষ্ঠানে আছেন আপনারা, দেখছেন অন্য পক্ষ। আজকে নারী বান্ধব নগর এই বিষয়টি নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য ডক্টর নাসিম বানু, অধ্যাপক, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, এবং মাসুদা খাতুন শেফালী, নির্বাহী পরিচালক, নারী উদ্যোগ কেন্দ্র। নাসিম বানু, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, আমি বলছিলাম যে মেয়ররা যখন আসেন নির্বাচনে, যে প্রতিশ্রুতিগুলো দিয়ে তা বৈরী শহরটাকে নারী বান্ধব করার কথা তারা চিন্তা করেন? আসলে ওভারঅল হয়তো একটা পার্টিকুলার গ্রুপের কথা ওনাদের ফোকাস থাকে, সেটা হচ্ছে বস্তিগুলা উন্নয়ন, বস্তির নারীর উন্নয়নের কিছু ছিল। সামগ্রিকভাবে নগরের সকল নারীর উন্নয়নের জন্য সেই ধরনের যত ফোকাস থাকার কথা, মেজরিটি অত ফোকাসটা আসলে ছিল না সেইভাবে আর কি। এখন যদি সেটা নাও থাকে, আমরা ওনাদেরকে সচেতন করতে পারি এই জন্য যে 14টা কমিটি ওনারা স্থায়ীভাবে কাজ করেন, তার অধীনেই কিন্তু ওনারা এই কাজগুলো করতে পারেন। যেমন আপনি যেটা বললেন যে মেয়েদের স্বাস্থ্যসেবা ওনারা কিন্তু এটা থেকে ওনারা দিতে পারেন, এবং সত্যি কথা বলতে যে এর মধ্যে কিন্তু স্বাস্থ্যসেবা দেওয়ার কথা আছে, শিক্ষার কথা আছে, যোগাযোগের কথা আছে, কনস্ট্রাকশনের কথা আছে। যদি আমরা এই 4টা জিনিসকেও যদি মূলত ফোকাস করি, যদি ওনাদের কাজের মধ্যেই আছে, সেই কাজের মধ্যে থেকে কিন্তু ওনারা একটা নারী বান্ধব শহর ওনারা গড়ে তুলতে পারেন।
আর একটা জিনিস আমি বলবো যে নারী বান্ধব শহর গড়তে গেলে মেয়র হয়তো কিছু পরিকল্পনা নেবেন, বাট আমাদের আরো কয়েকটা সেক্টর আছে যাদেরকে, বা আরো কতগুলো পার্ট আছে যাদেরকে সচেতন হতে হবে। প্রথমত আমি বলবো যে নারীকে সচেতন হতে হবে, এবং এই জন্য সরকারকে, যেমন আমরা এখন বলে থাকি যে জঙ্গিবাদের ইনফরমেশন দেওয়ার জন্য একটা লাইন করা হচ্ছে। পৃথিবীর সব দেশে, যেমন ইংল্যান্ডে আপনার 999 কল করলে সাথে সাথে পুলিশ আসে অথবা হেল্প, আমাদের এখানেও কিন্তু আছে আছে মহিলা অধিদপ্তর, মহিলা জাতীয়। সেটা আমি বলবো যে আরো অ্যাক্টিভ হতে হবে। একজন মেয়ে, নারী যাতে অনুভব করতে পারেন যে হ্যাঁ আমি কমপ্লেন করতে পারবো। বাংলাদেশের প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে অনেক সময় দেখা গেছে রাস্তায় একটা মেয়ে হ্যারাস হলে কিন্তু তারা সেভাবে কমপ্লেন করতে চায়। দৃষ্টিভঙ্গির সমস্যা বলতেই চান না। একটা জিনিস হচ্ছে যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী মোটিভেশন দরকার। একটা মেয়ে তাকে নিজেকে একজন মানুষ হিসেবে চিন্তা করতে হবে এবং একটা নাগরিক হিসেবে চিন্তা করতে হবে। আমি যখন আমাকে মানুষ এবং নাগরিক হিসেবে চিন্তা করব, তখন আমি নিজেকে কিছুটা অটোমেটিকই কিন্তু আপনি রক্ষা করতে পারবেন এবং অন্যের কাছ থেকেও সাহায্য চাইতে পারবেন। এটা গেল একটা দিক। আর একটা জিনিস হচ্ছে যে যখন নির্বাচনী ম্যান্ডেটগুলা বা ইস্তেহারগুলা প্রথমে প্রচার করা হয় আর কি, আমার মনে হয় যে তখন যদি আগেও আমি জানতে না পারি, সাংবাদিক সম্মেলনও যখন থাকে, আমি মনে করি যে আমাদের নারী হিসাবেও কিছুটা দায়িত্ব আছে এবং যে সংগঠনগুলো আছে, নারী সংগঠন, তারা কাজ করতে পারে। এখানে নারীদের জন্য কি করা হচ্ছে? আপনি যে একজন মেয়র হচ্ছেন, মেয়রের জন্য নারীর জন্য কোন দায়িত্বটুকু, কত % দায়িত্ব আপনি রাখছেন? যদি আপনি বলেন যে যদি এখন নারায়ণগঞ্জে যদি কথা বলেন যে 30% নারী ভোটার আছে, তাহলে অন্তত নির্বাচনী পরবর্তী মেয়রের অন্তত 30% উন্নয়ন পরিকল্পনা আমি আশা করব যে শুধু এক্সক্লুসিভলি নারীদের জন্যই থাকা দরকার। এরপরে কিছু ভাসমান আছে, এবং ভাসমান 10%-এর মধ্যে বেশিরভাগই দেখবে নারী এবং শিশু। তাহলে বুঝতে হবে যে নারীর সাথে সাথে শিশুটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে এসে যায়, এবং এই শিশুকে ফোকাস করার জন্য থাকতে হবে। আপনি বয়স্ক নারীদের জন্য শিক্ষা কেন্দ্র করতে পারেন, শিশুদের জন্য পুনর্বাসন কেন্দ্র করতে পারেন। বর্তমানে ঢাকায় কিছু কিছু পথ শিশু নিয়ে কাজ করা হচ্ছে। আমি মনে করি যে একজন মাকে যদি আপনি স্বস্তি দিতে চান, তাহলে পথ শিশুদের নিয়ে কাজ করতে হবে। পথ শিশু হিসেবে যে মেয়েটি ফুল বিক্রি করে, আপনি দেখবেন রাস্তায় দাঁড়িয়ে, বা যে ছেলেটি ফুল বিক্রি করে, অনেক বেশি রিস্ক ফ্যাক্টরে কিন্তু মেয়েটা থেকে যায়। সুতরাং আপনি যদি পথ শিশুদের কাজ করেন, এটি একটি পক্ষপাতিত্বমূলক করে হলে একটা নারীকে আপনাকে ছোটবেলা থেকে তুলে আনতে হবে। একটা নারী যখন পূর্ণবয়স্ক নারী হয়ে যায় তখন না, একটা নারী যখন শিশু থাকে, আমরা পত্র পত্রিকা বা সামাজিক প্রেক্ষাপট দেখি, নারী মনে হয় যেন জন্মের পর থেকেই নিরাপদ না। আমি আসলে এই বিষয়গুলো, আমার যেটা মনে হয়, আপনি যে শিশুর কথা বলছেন, একদম তৃণমূলের কথা বলছেন, এগুলো তো আসলে আরো অনেক গভীরের বিষয়। না, শহরেই কিন্তু বস্তি আছে। ওভারঅল যে নারী, তাদেরও তো আমরা দেখি না যে কোনো। আমি বললাম যে শহরেই বস্তি আছে। যদি বস্তি যখন ফোকাস আছে, আপনার শহরেই কিন্তু একটা মেয়ে বাচ্চা কিন্তু ফুল বিক্রি করে, সেজন্য আমি বললাম যে তার রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি। আমি ফিরবো আপনাদের কাছে। আমাদের নারায়ণগঞ্জ গণবিদ্যা নিকেতন বিদ্যালয়, সেখানে আমাদের সহকর্মী আছেন, সেখানে আজকে ইলেকশন হচ্ছে, আপনারা জানেন। সেখানে একটু আমরা দেখবো। বিকাশ আছেন আমাদের সাথে। বিকাশ, আপনি একটু আমাদেরকে জানাবেন এই মুহূর্তে কি অবস্থা গণবিদ্যা নিকেতন বিদ্যালয়ের, একদমই শহরের প্রাণকেন্দ্রের একটা স্কুল। এখানে নারীদের অংশগ্রহণ, আমি আপনার পেছনে দেখতে পাচ্ছি অনেক নারী ভোটারের লাইন দেখতে পাচ্ছি। নারীদের অংশগ্রহণ কেমন দেখছেন আপনি এবারকার নির্বাচনে, এবং একজন নারী প্রার্থী আছেন এই ইলেকশনে? উর্মি, নারীদের উপস্থিতি আপনি দেখতেই পাচ্ছেন আসলে আমার পেছনে। উর্মি, আমি এই নারায়ণগঞ্জ যে সদরের যে কয়েকটি কেন্দ্র আছে, সেই কেন্দ্রগুলোর অনেকগুলো কেন্দ্রে আমি ঘুরেছি এখন পর্যন্ত, এবং সেই কেন্দ্রগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক কিন্তু নারীদের উপস্থিতি সকাল থেকেই রয়েছে। আমি সকাল 8টার আগে থেকে, অর্থাৎ 7:30 থেকেই কিন্তু আমি দেখেছি যে নারীদের যে দীর্ঘ লাইনটি ভোট দেওয়ার জন্য, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে এসেছেন, সেই দীর্ঘ লাইন কিন্তু আমরা দেখেছি। উর্মি, এই যে আমি যেই কেন্দ্রটিতে এখন আছি, অবস্থান করছি গণবিদ্যা নিকেতন, এখানে কিন্তু আমি তুলনামূলক যেটি বলবো যে আসলে পুরুষদের থেকে এখানে নারীদের উপস্থিতি কিন্তু আমি এখন বেশি দেখছি। এবং আমি যারা শতর্ধ নারী আছেন তাদের সঙ্গে কথা বলেছি, ঠিক তেমন কথা বলেছি যারা এবার নতুন ভোটার হয়েছেন, সেই নতুন ভোটার নারীদের সঙ্গে কিন্তু আমি কথা বলেছি। তারা কিন্তু সবাই বলেছেন যে এবারকার ভোটটি তারা তাদের দেখার মধ্যে খুব ভালো একটি ভোট তারা এবার দেখছেন, যে ভোটে কোনো বিশৃঙ্খলা নেই, কোনো গোলযোগ নেই, তারা শান্তিপূর্ণভাবে তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারছেন। এবং যারা নতুন ভোটার হয়েছেন তারা খুব খুশি এই তাদের এই প্রথমবারের মতো ভোট দিতে পেরে, তারা তাদের উল্লাস প্রকাশ করেছেন আসলে। এবং তারা বলেছেন যে ভোট দিতে তাদের কোনো বাধার সম্মুখীন হতে হয়নি, তারা নির্বিঘ্নে আসলে ভোটটি দিতে পেরেছেন। উর্মি, আমি
আপনি দেখছেন যে আমার সামনেই নারীদের যে লম্বা লাইনটি, সেই লাইন থেকে আসলে নারীদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই যে আসলে তারা কেমনটি দেখছেন ভোটের পরিবেশ। একটু বলবেন যে আসলে ভোটের পরিবেশটা আপনার কেমন লাগছে? ভোটের পরিবেশ তো মানে সব দিকে ভালো, নিরাপত্তা সবকিছুই ভালো। ভোটের আপনি কি কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা না না না, কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা নেই, কিন্তু ভোটের পরিবেশ অনেক ভালো। কেমন লাগছে আসলে ভোটের পরিবেশ? ভোটের পরিবেশ অনেক ভালো লাগতেছে, মানে কোথাও কোনো গ্যাঞ্জাম নেই, সবাই মানে সুষ্ঠু শান্তিভাবে ভোট দিতে পারতেছে। উর্মি, আপনি শুনছিলেন আমার পেছন থেকেও একজন বলছিলেন যে আসলে এবারকার যে নাসিক নির্বাচনটি হচ্ছে, সেই নির্বাচন আসলে নজিরবিহীন নিরাপত্তাই গ্রহণ করছে সরকার এবং নির্বাচন কমিশন। তো সব মিলিয়ে আসলে উৎসব মুখর পরিবেশে ভোট এই নারায়ণগঞ্জ সদরের যারা সিটি কর্পোরেশনের যারা ভোটার রয়েছেন তারা কিন্তু উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন, স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং তারা চাইছেন যে তাদের এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই যে নেতৃত্বটি আসবে তারা তাদের কল্যাণে কাজ করবে এবং নারায়ণগঞ্জের বিকাশ, আপনাকে অনেক ধন্যবাদ। গণবিদ্যা নিকেতন বিদ্যালয়, যেটি হচ্ছে নারায়ণগঞ্জের একেবারেই আপনারা জানেন যে প্রাণকেন্দ্রে অবস্থিত, সেখান থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন। এবং এই যে লম্বা একটা লাইন দেখলাম, এবং তারা যে ভোটকে প্রভাবিত করতে একটা ভূমিকা রাখেন, সব সময় রাখেন, জাতীয় নির্বাচনেও রাখেন এবং যে কোনো নির্বাচনেই আমরা কিন্তু নারীদের লাইনটা খুব লম্বা দেখতে পাই। তারা তাদের ভোটাধিকারটা খুব দৃঢ়তার সাথে প্রয়োগ করেন, কিন্তু সেই নারীদের জন্য আসলে আমরা কতটুকু কি করতে পারি সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি। আপনি যদি একটু বলেন মাসুদা খাতুন শেফালি। প্রথমত যেটা হচ্ছে যে এটা খুবই আশাব্যঞ্জক যে মেয়েরা অত্যন্ত উৎসাহ নিয়ে যে ভোটটা দিতে আসে, সবার আগে আসে। আপনার যে কোনো ভোটের লাইনের প্রথম সারিতে মানে 50 থেকে 100 মেয়ের লাইন থাকে, হ্যাঁ, এবং মানে শ্রেণীর নারীরা থাকে এখানে। এটা আশাব্যঞ্জক। এবং বিগত আমরা এটা লক্ষ্য করেছি যে বিগত জাতীয় নির্বাচনেও কিন্তু প্রতিটা নির্বাচনে উত্তরোত্তর নারীদের ভোটের মানে নারী ভোটারদের অংশগ্রহণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের একটা মানে চিরাচরিত প্রথা আছে, ভোটের পরে কিন্তু আমাদের জনপ্রতিনিধিদের সাধারণ নাগরিকদের সাথে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। তখন তারা হচ্ছে কি অনেকটা অফিসিয়াল দায়িত্ব নিয়ে বেশি ব্যস্ত থাকেন, যে তাদের কি অন্যান্য যে কার্যক্রম যারা আছে সেটা ব্যস্ত থাকেন। আর এর জন্য আপা যেটা বলেছে যে মেয়র ইলেকশনের সময় কিন্তু আমরা কিন্তু নগরে নারীদের যে বিষয়ে কতগুলো দাবি কিন্তু আমরা কোনো নারী সংগঠন তাদেরকে দিতে পারি নাই। আর একটা কারণ আছে কেন দিতে পারি না আমরা, কিন্তু আমরা যখন ম্যানিফেস্টো দিলেও সেটা খুব বেশি দূর যায় না, আমরা দেখি অনেক সময় যায়। আমি সেটা একটু বলছি যে তখন ইলেকশনের সময়, এবারও দেখেন নারায়ণগঞ্জের ইলেকশনের ক্ষেত্রে কি হচ্ছে যে এটা মানে রাজনৈতিক নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে কিনা সেটা নিয়ে সবার একটা উৎসুক থাকে, এটা নিয়ে সবাই ব্যস্ত থাকে। ইভেন যে জনপ্রতিনিধি যারা ক্যান্ডিডেট তাদের মধ্যেও থাকে যে আমি আগে আমার ভোটটা নিশ্চিত হবে কিনা, ভোটের কোনো গন্ডগোল হবে কিনা, আমি সঠিকভাবে একটা ফেয়ার ইলেকশন হবে কিনা। তারপরে বিভিন্ন দুইটা রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের মানে মতামত থাকে, এবং এই সাধারণ যে নির্বাচন প্রক্রিয়া নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, আপনার জাতীয় পর্যায়ের নির্বাচন বলেন, স্থানীয় পর্যায়ে নির্বাচন বলেন, যার জন্য এইখানে যে মানে বিশেষ করে জনসাধারণের যে কিছু ইস্যু এবং তাদের প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া এবং সেটা পরবর্তী সময় রক্ষা করে, এটা উজ্জ্বল হয়ে যায়। এইটা একটা খুবই একটা মারাত্মক জিনিস। আমরা জাতীয় পর্যায়েও দেখেছি যে আমাদের সংসদে মানে সরাসরি নির্বাচনে নারীদের অংশগ্রহণ বাড়ানো, যেমন 2008-এ দুইটা দলই কিন্তু বলেছে যে 64 নারীর সংরক্ষিত আসনের সংখ্যা হবে এবং সরাসরি নির্বাচন হবে। নির্বাচনে যেটা স্থানীয় সরকারের কার্যকরী হচ্ছে, আমরা কিন্তু জাতীয় পার্লামেন্টারি ইলেকশনে সেটা কার্যকরী হচ্ছে না। কিন্তু সেই 2008-এর ইলেকশনে দুইটা প্রধান দলই কিন্তু পরিষ্কারভাবে নির্বাচনী ম্যানিফেস্টোতে এই কথাটা বলেছেন, কিন্তু সেটা আর কখনো হয়নি। যাই হোক, আওয়ামী লীগের সময় সেটা আপনি 45 থেকে 50 করা হয়েছে, কিন্তু সেই 64 কিন্তু এখনো করা হয়নি। একই প্রশ্ন আসিম বানু আপনার কাছে করবো। আপনি তো দেখলেন ভোটের যে চিত্র দেখলেন, এবং আমরা সবসময় কিন্তু এই চিত্র দেখতে পাই যে নারী যারা আছেন তারা একদম, কেউ আছেন সকালবেলাতেই চলে আসেন, কেউ সবকিছু গুছিয়ে মানে ভোট দিচ্ছেন না এরকম খুব কম হয়। নারীদের ভোট সবসময় আমরা জানি যে 2008 সালের নির্বাচনেও আমরা জানি বিশাল একটা প্রভাব রেখেছিল জাতীয় নির্বাচনে। ঠিক সে একইভাবে কিন্তু প্রত্যেকটা স্থানীয় নির্বাচনেই আমরা দেখি যে নারী ভোটাররা একটা খুব বড় ধরনের এক ধরনের ভূমিকা রাখেন, কিন্তু সেই নারীদের জন্য আমাদের অভিভাবকরা, নগর অভিভাবকরা তেমন কিছুই করেন না, আমরা সেরকমই দেখতে পাই। আসলে আমি আপনার শুরু থেকে শুরু করি। আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে নারীরা ভোট কেন্দ্রে আসে, দায়িত্ব পালন করে। একজন নারী কিন্তু মা হিসেবে দায়িত্বশীল, নাগরিক হিসেবে দায়িত্বশীল। আপনি দেখেন যে মা কিন্তু সন্তান সাথে নিয়ে ভোট দিতে চলে এসছে, অর্থাৎ উনি মাতৃত্বের দায়িত্বটুকু নিয়ে নাগরিকের দায়িত্বটা পালন করতে এসছে। নাগরিকের দায়িত্ব পালন একজন নারী যতটা বেশি করেন, একজন পুরুষ কিন্তু ততটা করেন না। হয়তো এটা এভাবে বলাটা ঠিক না, কারণ মা হিসেবে দায়িত্ব করেন, সন্তানের পালন করেন,
সংসারটা ওনার হাউস যে ঘর যেটা সেটা ম্যানেজ করেন এবং তারপর উনি কাজে আসেন। এবং আজকেও প্রত্যেকটা নারী যারা এসছে ভোট কেন্দ্রে তারা এটা করেছে। বাট এটা থেকে কিন্তু আমি আরেকটা ইন্ডিকেটর আপনাকে বলবো যে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপট যদি চিন্তা করেন, যদি আজকে ভোট কেন্দ্রের কথা বলেন, তাহলে আমি বলবো যে নারী ভোটারদের উপস্থিতি মানে হচ্ছে যে ভোট কেন্দ্রে কোনো অপ্রীতিকর বা আইন শৃঙ্খলা বিরোধী কোনো কার্যক্রম হচ্ছে না, এটা একটা ইন্ডিকেটর কিন্তু। আর 2 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নারীরা এসছেন কিন্তু সকালে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে, অর্থাৎ ভোটের পূর্বে আমার কোনো শঙ্কা নাই, ভোট কেন্দ্রে সকাল থেকে চলে গেছে, তার মানে হচ্ছে যে ভোটের পরিবেশ ভালো। আচ্ছা, এবার আমি আপনাকে বলি যে মেয়েদের জন্যই কিছু করা হচ্ছে না। আমি যদি আমার দায়িত্ব পালন করি সঠিকভাবে, এখন বোধহয় সময় এসছে যে আমি আমার অধিকারটাকে একটু আদায় করে নেব। অধিকার আদায়ের কিন্তু অনেকগুলা পথ আছে, যেমন ওনারা কাজ করছেন, ওরা জানেন যে কোনো বিষয়ে আসলে এখন থেকে যদি নারীরা সম্মিলিতভাবে কাজ করে, অর্থাৎ নারী কাউন্সিলর যারা আছে তাদের ভূমিকা হচ্ছে নারী কাউন্সিলর, এই বিষয়টি নিয়ে আমরা আসবো। আমরা বিরতির সময় চলে এসেছি। এই পদটি নিয়ে বা এদের কি দায়িত্ব, এটা নিয়ে আমরা কথা বলছি বিরতির পর। দর্শক আছেন অন্যপক্ষ অনুষ্ঠানে, ফিরে এসে কথা বলবো নারী বান্ধব নগর এই বিষয়টি নিয়ে। থাকুন আমাদের সঙ্গেই। অন্যপক্ষ অনুষ্ঠানে আছেন আপনারা, আমরা কথা বলছি নারী বান্ধব নগর এই বিষয়টি নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক নাসিম বানু, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, এবং মাসুদা খাতুন শেফালী, নির্বাহী পরিচালক নারী উদ্যোগ কেন্দ্র। নাসিম বানু, আপনি বলছিলেন নারী কাউন্সিলরদের কথা, এই বিষয়টি নিয়ে যদি আপনি মাসুদা খাতুন শেফালী আপনি একটু বলেন যে তাদের দায়িত্বটা কি। আমরা জানি যে নারী কাউন্সিলরদের একটা পদ আছে এবং তাদের কিছু দায় দায়িত্ব আছে, নির্বাচনের পরে তাদের কাজ আসলে কি হয় তারপরে? হ্যাঁ, এই যে মানে সংরক্ষিত আসনে নারীদের আসনটা হচ্ছে কি যে মানে এই নির্বাচনী প্রক্রিয়া, সাধারণ প্রক্রিয়া, যেহেতু মেয়েরা সরাসরি নির্বাচনে আসতে পারছে না, তাদেরকে উৎসাহিত করার জন্য, ক্ষমতায়ন করার জন্য এই ব্যবস্থাটা রাখা হয়েছে। কিন্তু এই ব্যবস্থাটা আপনারা জানেন যে একটা সংরক্ষিত নারীর আসনে 3টা সাধারণ আসনকে নিয়ে একটা নারী আসন করা হয়েছে। তো সেদিক থেকে, এবং সেখানে অলরেডি নির্বাচিত 3টা কমিশনার অলরেডি আছেন, যাদের জন্য অফিস, তাদের জন্য বাজেট, তাদের নির্দিষ্ট এলাকা বা কনস্টিটিউয়েন্সি সেটা নির্ধারিত আছে। কিন্তু সংরক্ষিত নারী আসনদের জন্য তাদের আসনটা হয়ে যাচ্ছে, কর্ম এলাকা হয়ে যাচ্ছে আপনার 3 গুণ, কিন্তু সেই পরিমাণে কিন্তু তার সেই রকম সুযোগ সুবিধা কিন্তু সাধারণ আসনের একজন কমিশনার যে আছে তার মতো নাই। এবং শুধু তাই না, এবং সে যদি ওই নির্দিষ্ট এলাকায় গিয়ে যেতে হয়, যেমন প্রত্যেকের অফিসে যেতে হবে, তার নিজস্ব কোনো অফিস নাই, তাকে অনেক সময় বলা হয় যে আপনার জন্য কোনো অফিস দেওয়া হয় নাই। তো এখন সেই জন্য কিন্তু অনেক সময় সে বরাদ্দ পায় না, বাজেটে বরাদ্দটা কিন্তু তার কাছে সমানভাবে যায় না। তবে মানে 2003-এ একটা করেছে, অ্যাটলিস্ট সংরক্ষিত আসনের কমিশনারদের এবং সাধারণ আসনের কমিশনারদের সম্মানী ভাতাটা এক করা হয়েছে, একই রকম করা হয়েছে। কিন্তু তাদের দায় দায়িত্বের মধ্যে বিস্তারিত একটা পার্থক্য আছে, কারণ সংরক্ষিত আসনের মেয়েরা অনেক সময় মানে অ্যাডহক ভিত্তি দিয়ে কাজ করে, তাদের জন্য নির্দিষ্টভাবে কিছু দেওয়া থাকে না। তবে আমি মনে করি যে ওদের জন্য যে নির্দিষ্ট, যেমন পাকিস্তানে দেওয়া আছে স্বাস্থ্য, শিক্ষা, সেটা সম্পূর্ণভাবে এই 2টা বিষয় সংরক্ষিত আসনে মেয়েরা দিবে, কিন্তু আমাদের দেশে এরকমও করা হয় নাই। কিন্তু আমরা আরেকবার একটু নারায়ণগঞ্জে আমাদেরকে যেতে হবে, যেহেতু সেখানে ইলেকশন হচ্ছে। আমাদেরকে নারায়ণগঞ্জের আইডিয়াল স্কুল, সেখানে আছেন কাউসারা চৌধুরী কুমু, আমাদের এক সহকর্মী। কুমু, আপনি আমাদেরকে একটু, আপনি সকাল থেকে বিভিন্ন তথ্য আমাদেরকে জানাচ্ছেন, আপনি কি একটু জানাবেন যে নারীদের অংশগ্রহণ কেমন দেখছেন এই স্কুলটিতে? উৎসাহ উদ্দীপনা বা কেমন তাদের মধ্যে? আসলে আপনারা জানেন যে, কারণ এখানে যে 5 লাখ যে ভোটার আছে তার কিন্তু অর্ধেকই নারী। সো সেই জায়গা থেকে যদি আমরা বিবেচনা করি, নারীদের অংশগ্রহণ আমরা সকাল থেকেই দেখছি অনেক বেশি। কারণ অন্য নির্বাচনগুলোতে আসলে সকালের দিকে নারীরা তেমনভাবে আসেন না ভোট দিতে, কিন্তু এই নির্বাচনে দেখেছি আমরা সকাল থেকে নারীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আসলে ভোটের জন্য অপেক্ষা করছেন, ভোট দেওয়ার জন্য। কারণ ভোট শুরু হওয়ার আগে থেকেই তারা নির্বাচন অংশ নিয়েছেন ভোট কেন্দ্রগুলোতে। এবং আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হলো আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, 13 নম্বর ওয়ার্ডের। এখানে প্রায় 2300 ভোটার আছেন, এবং এই 2300 ভোটারই কিন্তু এই কেন্দ্রতে শুধুমাত্র নারীরা ভোট দেবেন। কারণ যেহেতু নারী এবং পুরুষের যেন সমন্বয়হীনতা থাকে অনেক সময়, বা গ্যাদারিংটা হয়, সেটাকে অপসারণের জন্যই আসলে এইভাবে করা হয়েছে। যে পাশাপাশি 2টো কেন্দ্র আছে এখানে, 2টো কেন্দ্রের মধ্যে একখানে হচ্ছে পুরুষ ভোটাররা ভোট দিবেন এবং একখানে নারী ভোটাররা। আর এইটাই হলো নারী ভোটারদের কেন্দ্র, যেটা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এখানে নারীরা আসলে স্বতঃস্ফূর্তভাবে এসেছে এবং নিজেরা এসে খুব স্বাচ্ছন্দ্যভাবে আসলে ভোট প্রদান করছেন, নিজের ভোটটি নিজে দিতে পারছেন। এবং এখানে দেখেছেন আরেকটি মজার বিষয়, যে এখানে কিন্তু যারা নির্বাচনী কর্মকর্তা তারাও কিন্তু এখানে বেশিরভাগই নারী।
কারণ শুধু যে এখানে ভোটারদেরই শুধু নারী রাখা হয়েছে, ভোটারদের জন্যই শুধু করা হয়েছে সেটা কিন্তু না। যারা নির্বাচন নিচ্ছেন, যারা নির্বাচন কমিশনের যারা কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন, তারাও কিন্তু হচ্ছে নারী, এবং তারাও স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারছেন, এবং নারীরাও এখানে স্বতঃস্ফূর্তভাবে আসলে ভোট দিচ্ছে। যে অনেকে ভোট দিয়ে আসলে চলেও গেছেন, এবং এখানে যেহেতু ভোটারের সংখ্যাটা খুব একটা কম, এবং এক শ্রেণীর মানুষ যেহেতু এখানে আসছেন। কুমু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা চিত্র পেলাম একটা নারী কেন্দ্রের। আমাদের সহকর্মী কুমু বলছিলেন যে 5 লাখ ভোটারের অর্ধেকই নারী। তো এই যে অর্ধেক নারী কতখানি ইন্ডিকেটর হতে পারেন আসলে একটা ভোট প্রভাবিত করার জন্য। আর সেই আমি আবারও একদমই শেষ পর্যায়ে পৌঁছে গেছি, এবং আমার প্রশ্ন থাকবে দুজনের কাছে। আপনারা যদি একটু একটু করে বলেন যে এই যে একটা শহরের ভোট হচ্ছে এবং সেখানে অর্ধেক নারী ভোটার, তারা কি পরিমাণ তাহলে প্রভাবিত করেন, কিন্তু সেই তাদের জন্য তার মানে কি আমাদেরকে পরবর্তীতে আমরা যখন মেয়র ইলেকশনের বিভিন্ন জায়গায় দেখব, তখন যাতে অন্তত নারীদের জন্য কিছু থাকে তাদের ম্যানিফেস্টোতে, সেই বিষয়টি দিকে লক্ষ্য রাখা বোধহয় উচিত। আমরা সাধারণত যেটা করি আমরা তো স্থানীয় সরকারের উন্নয়ন নিয়ে কাজ করি, বিশেষ করে স্থানীয় সরকারটা যাতে নারী বান্ধব এবং জেন্ডার মেইন স্ট্রিম করতে পারে, তারা জেন্ডার এবং হিউম্যান রাইটস। আরেকটা বিষয় আমরা আলোচনা করি না, নগরে বিরাট একটা বিষয় হচ্ছে যে মানে এই যে কমিশনার অফিসে কিন্তু উনি যে 14টা কমিটির কথা বললেন, একটা হচ্ছে কি শুধুমাত্র নারী উন্নয়ন কমিটি সেপারেট থাকে, আর ওখানে কিন্তু নিয়মিতভাবে সালিশ হয়, সেটা প্রাতিষ্ঠানিক সালিশ, এবং সেটা মানে ইউনিয়ন কাউন্সিলও আছে, সেটা পৌরসভাতেও মানে আছে, সিটি কর্পোরেশনও আছে, এবং মেয়েদের বিয়ে, তালাক, খরপোশ, ভরণ পোষণ, এই বিষয়গুলো কিন্তু আপনি যদি একটু ছোট করে আমাকে বলেন, আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, যে ম্যানিফেস্টোতে আমরা যদি রাখতে পারি বা রাখার জন্য চাপ প্রয়োগ করতে পারি আর কি। ম্যানিফেস্টোর পর্যায়টা তো এখন পার হয়ে গেছে, এখন ওনারা নির্বাচিত হওয়ার পরে সংরক্ষিত আসনের মহিলা কমিশনার এবং মানে সাধারণ আসনের কমিশনার যারা আছে, তাদের জন্য এই বিষয়গুলি আমরা আলাদা করে প্রশিক্ষণ দিই, এবং সরকারের কিন্তু যে ট্রেনিং ইনস্টিটিউট আছে এখানেও এই প্রশিক্ষণের ব্যবস্থা আছে, ইউএনডিপিও বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলি তাদের সাথে। ডক্টর নাসিম বানু, আপনার কাছে আসবো। আমি পরবর্তী ইলেকশনের কথা আসলে বলছিলাম, যে এরপরে যে সমস্ত ইলেকশনগুলো হবে আমি সেটাতে যাব, কিন্তু এটা হচ্ছে যে একটা জিনিস দেখা গেল, নারী শুধু ভোটার না, এটা কিন্তু নারী ওমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে। পরবর্তী ইলেকশনে যাতে ম্যানিফেস্টোতে ইনক্লুড করা যায়, সেজন্য এখন যারা নির্বাচিত কাউন্সিলর ওনারা কাজ করতে পারবেন, কারণ কাউন্সিলররা কিন্তু স্থানীয় পর্যায়ে বিভিন্ন কল্যাণমূলক কমিটি গঠন করতে পারেন, শুধুমাত্র নারীদের নির্বাচিত প্রতিনিধিদেরকে নেয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নারী সদস্যদেরকে নিয়ে করবে, এবং ওনারা কিন্তু একমাত্র সদস্য যারা বাড়ির ভিতর পর্যন্ত চলে যেতে পারে, এবং সেখানে যে ওনারা মোটিভেশন করতে পারে। আগামী 5 বছর যদি নারী কাউন্সিলররা দীর্ঘমেয়াদী মোটিভেশন করে, তাহলে নারী কাউন্সিলর না, যারা স্থানীয় পর্যায়ে নারী আছেন, তারাই কিন্তু নারীদের অধিকার সংরক্ষণের জন্য যাতে ম্যানিফেস্টো নিশ্চিত করা হয় বা নির্বাচনী স্থানে যাতে তাদের অধিকারটা সংরক্ষিত থাকে, সেটার জন্য কিন্তু তারা আন্দোলন করতে পারবে। এবং সবচেয়ে বড় কথা, শুধু আন্দোলন না, ওনারা নিশ্চিত করতে পারবেন যে আমরা 50% ভোটার একটা অঞ্চলে, যদি আমাদের অধিকারের কথা এখানে লিখিত না থাকে, অন্তর্ভুক্ত না থাকে, আমরা ভোট কেন্দ্রে যাব না। আপনাদের দুজনকে অনেক কথা আছে, অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। উনাকে যদি উনি বিগত মেয়র যদি পুনরায় নির্বাচিত হন, তাহলে আমরা আশা করব উনি কি নারী বান্ধব নগর দিবেন নারীদের জন্য। একটা মেসেজ আছে, সেটা হচ্ছে কি যে আমি মনে করি যে নারায়ণগঞ্জের নির্বাচনটা এবার বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ, এবং একজন মহিলা সেখানে মেয়র হচ্ছেন। তা কাজেই আমরা সবসময় বলে থাকি যে নগর পিতা, মেয়রকে বলে থাকি, উনি কিন্তু নগর মাতা। আমি মনে করি যে ওনার যে নেতৃত্ব, ওনার যে, যদি উনি পাশ করেন, অবশ্যই পাশ করবেন হয়তো, এবং তার যে কমিশনার আছে তাদেরকে দিয়ে কিন্তু একটা মানে নারায়ণগঞ্জ শহরকে সম্পূর্ণ নারী মানে বান্ধব একটা মডেল কর্পোরেশন হিসেবে তৈরি করতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একদমই শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা আবারও হয়তো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারবো। ধন্যবাদ অনেক। আমরা কথা বলছিলাম নারী বান্ধব নগর এই বিষয়টি নিয়ে। অন্য পক্ষ অনুষ্ঠানে আমাদের সঙ্গেই থাকুন। 11টার সংবাদ নিয়ে ফিরছি।